নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সম্প্রতি 28 জানুয়ারি 2024-এ সম্পন্ন জেএসএসসি সিজিএল এর বাংলা অ্যান্সার কি নিয়ে। কোশ্চেন লেভেল নিয়ে সমালোচনা করলে আমরা দেখতে পাই যে কোশ্চেন লেভেল 60% ইজি, 20% মডারেট এবং 20% হার্ড ছিল। যারাই ভালোভাবে উপন্যাস কিংবা কবিতাগুলি পড়েছো তারা পাঠ্যাংশ থেকে আগত প্রশ্নগুলির উত্তর নিশ্চয়ই পেরে থাকবে, কিন্তু সাহিত্যের রূপ ও রীতি এবং সাহিত্যিকদের ইতিহাস ভিত্তিক প্রশ্নগুলো একটু জটিল ছিল। তা যাই হোক, চলো আমরা দেখে নিই প্রশ্নগুলি কী ধরনের ছিল ও তার উত্তরগুলি কি কি হবে। বন্ধুরা, আমার কাছে সেট এ রয়েছে, তাই তোমরা নিজ নিজ সেট অনুযায়ী প্রশ্ন দেখে উত্তর মিলিয়ে নিও। কিন্তু প্রথম প্রশ্নটি ছিল, কৃষ্ণকান্তের উইল উপন্যাসের খণ্ড সংখ্যা কয়টি? এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন এ, 2টি। কৃষ্ণকান্তের উইলে 2টি খণ্ড সংখ্যা ছিল। দ্বিতীয় নম্বর প্রশ্ন, কৃষ্ণকান্তের উইল উপন্যাসে গোবিন্দলালের সম্পত্তি কে পেয়েছেন? এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন ডি, শচীকান্ত। পরিশিষ্ট অংশে দেওয়া রয়েছে যে গোবিন্দলালের সম্পত্তি তার এক ভাগিনেয় শচীকান্তকে প্রাপ্ত হইয়াছে। প্রশ্ন সংখ্যা 3, কৃষ্ণকান্তের উইল উপন্যাসে কৃষ্ণকান্তের সন্তান কয়টি? ধ্যান দিবে সবাই, সন্তানের সংখ্যা জিজ্ঞাসা করেছে এখানে, পুত্র নয়। তাই সঠিক উত্তর হবে অপশন বি, 3টি। কৃষ্ণকান্তের উইল উপন্যাসে কৃষ্ণকান্তের সন্তান 3টি, 2 পুত্র ও 1 কন্যা। চতুর্থ নম্বর প্রশ্ন, কৃষ্ণকান্ত রায়ের কন্যার নাম কি? না বন্ধুরা, তার কন্যার নাম ছিল আমাদের শৈলবতী। অপশন এ, 4 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ, শৈলবতী। 5 নম্বর প্রশ্ন, চাকরানী সম্প্রদায় ভ্রমরকে মান্য করত না কারণ? অপশনগুলি দেখে নাও, দেখে নিলেই বুঝতে পারবে যে এর উত্তর হবে উপরোক্ত সব কটি। কারণ ভ্রমর ছিল ছেলে মানুষ, ভ্রমর উপযুক্ত গৃহিণী তো নয়ই এবং সে শাসন করতেও পটু নয়। তাই এর উত্তরটি হবে উপরোক্ত সব কটি। অপশন ডি এ রয়েছে উপরোক্ত সব কটি। 6 নম্বর প্রশ্ন, ফুল্ল রক্ত কুসুম কান্তি অধর যুগলে ফুল্ল রক্ত কুসুম কান্তি অধর যুগল স্থাপিত, এখানে কার সৌন্দর্যের বর্ণনা করা হয়েছে? এর উত্তর হবে বন্ধুরা রোহিণীর। রোহিণীর সৌন্দর্য এখানে বর্ণনা করা হয়েছে। 7 নম্বর প্রশ্ন, ভ্রমর নিঃশব্দে প্রাণ ত্যাগ করিল উপন্যাসের কোন পরিচ্ছেদেই কথা বলা হয়েছে? এটি হবে 2য় খণ্ডের 14th পরিচ্ছেদে। অপশন হবে বি, 2য় খণ্ডের 14th পরিচ্ছেদে। 8 নম্বর প্রশ্ন, শচীকান্তের দ্বারা নির্মিত মন্দিরে ভ্রমরের মৃত্যুর কত বৎসর পরে সন্ন্যাসী আসিয়া উপস্থিত হয়েছিল? এর উত্তর হবে বন্ধুরা 12 বৎসর। 12 বৎসর পরে গোবিন্দলাল সন্ন্যাসী বেশে আবার হরিদ্রা গ্রামে এসেছিল। পরের প্রশ্নে আসা যাক। 9 নম্বর প্রশ্ন, 1932 খ্রিস্টাব্দে পথের পাঁচালীর 2য় সংস্করণে উড়ো পায়রা উপশিরোনামটি পরিত্যক্ত হয়ে কার সঙ্গে যুক্ত হয়? এর উত্তর হবে বন্ধুরা আ মাটির ভেঁপু। পথের পাঁচালীর প্রথম সংস্করণে 4টি পরিচ্ছেদ ছিল। 1 বল্লালি বালাই, 2 আ মাটির ভেঁপু, 3 উড়ো পায়রা এবং 4 অক্রুর সংবাদ। কিন্তু 1932-এ যখন উপন্যাসটির 2য় সংস্করণ আসে তখন উড়ো পায়রা উপশিরোনামটি বাদ দেওয়া হয় এবং তাকে আ মাটির ভেঁপুর সাথে যুক্ত করে দেওয়া হয়। 10 নম্বর প্রশ্ন, কোথায় বসে বিভূতিভূষণ পথের পাঁচালী লেখা সমাপ্ত করেন? এর উত্তর হবে বন্ধুরা ভাগলপুর। অপশন এ রয়েছে ভাগলপুর। ভাগলপুরে বসে তিনি পথের পাঁচালী লেখা সমাপ্ত করেন। 11 নম্বর প্রশ্নে রয়েছে, নিশ্চিন্দিপুর গ্রামে কার 2য় পক্ষের বিবাহ হয়? এর উত্তর হবে রামচাঁদ রায়। হরিহর রায়ের পিতা রামচাঁদ রায়ের 2য় পক্ষের বিবাহ হয় নিশ্চিন্দিপুর গ্রামে। 12 নম্বর প্রশ্ন, পথের পাঁচালীর 20 পরিচ্ছেদ অনুসারে কোন বৃদ্ধের সঙ্গে অপুর বড় ভাব? এর উত্তর হবে বন্ধুরা নরোত্তম দাস। নরোত্তম দাস বাবাজির সাথে অপুর বড় ভাব হয়। 13 নম্বর প্রশ্ন, দিন দুপুরে চাঁদের উদয় রাত পোহানো হলো ভার গানটি কে খুব ভালো গায়? বন্ধুরা, এটি একটি কনফিউজিং কোশ্চেন। এর উত্তর দুটোই হবে, এও হবে আবার সিও হবে। এই যে অপশন এ রয়েছে বোস্টম দাদু এবং সি এ রয়েছে কানা ভিখারি। এই গানটি গেয়েছিল আমাদের সেই কানা ভিখারি, কিন্তু কানা ভিখারিকেই অপু বলেছে যে বোস্টম দাদু গানটি ভালো গায়। তাই সঠিক উত্তর বোস্টম দাদুও হবে আবার কানা ভিখারিও হবে। এটি কিন্তু একটি বিবাদিত প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন, অপুর খেলার সাথী শতুর বয়স অপুর থেকে কত বৎসর বেশি? এর উত্তর হবে 3-4। অপশন বি রয়েছে 3-4। 3-4 বৎসরের বড় ছিল শতু অপুর থেকে। পরের প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? সঠিক নয় বলেছে, ধ্যান দাও কিন্তু সবাই। কবিতাগুলির নাম দেওয়া রয়েছে এবং তার সাথে লেখকগুলির নাম দেওয়া রয়েছে।
প্রথমেই দিয়েছে পুরনো কাগজের ফেরিওয়ালা, লিখেছেন প্রমথনাথ বিশি। এটি কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছি আমরা ভুল, কারণ পুরনো কাগজের ফেরিওয়ালা লিখেছেন কে, না প্রেমেন্দ্র মিত্র। তাই অপশন এটা হবে আমাদের উত্তর এখানে। 16 নম্বর প্রশ্ন, কবি কালিদাস রায়ের মাধুকরী প্রথম প্রকাশ লাভ করেন। মাধুকরীর প্রথম প্রকাশ সম্পর্কে জিজ্ঞাসা করেছে। এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন এ 1369। 1369 সালে মাধুকরীর প্রথম প্রকাশ লাভ হয়। 1370 হয় দ্বিতীয়, 1371 হয় তৃতীয়। ঠিক আছে। 17 নম্বর প্রশ্ন, পড়িবে না আমার কবিতাখানি, কার কবিতার কথা বলা হয়েছে? এটি হবে বন্ধুরা অপশন ডি বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু তার কবিতা আর কিছু নাই সাদ কবিতার অংশটি এখানে দেওয়া রয়েছে। সেখানে তিনি বলেছেন, একবিংশ শতাব্দীর কোনো সপ্তদশী লীলাচ্ছলে মনে জানি পড়িবে না আমার কবিতাখানি, জ্যোৎস্না স্নাত বাতায়ন তলে। তাই এর উত্তর হবে অপশন ডি বুদ্ধদেব বসু। 18 নম্বর প্রশ্ন, কবি বুদ্ধদেব বসু বিরহের স্পন্দমান অন্ধকার ও মিলনের প্রফুল্ল বাসরের কথা কাকে বলতে চেয়েছেন? অপশনে দেওয়া রয়েছে আকাশেরে, ধরণীরে, সমুদ্রের কানে আর উপরের সকলকে। এর উত্তর হবে বন্ধুরা উপরের সকলকে, অপশন ডি। সেখানে তিনি বলেছেন, সে কথা কহিতে চায় আকাশেরে, ধরণীরে, তৃণপত্রে, সমুদ্রের কানে। তাই সবগুলি হবে এখানে। 19 নম্বর প্রশ্ন, আদর যাহার ফুরালো তাহারে ড্যাশ দরে ভেচো ভাই। এখানে উত্তর হবে শের দরে। আদর যাহার ফুরালো তাহারে শের দরে বেচো ভাই। পুরনো কাগজের ফেরিওয়ালা থেকে এই কবিতার অংশটি দেওয়া রয়েছে। 20 নম্বর প্রশ্ন, জীবন বন্দনা কবিতা অনুসারে জীবনের উল্লাসে যৌবন বেগে কোন গ্রহে চলেছে? এর উত্তর হবে বন্ধুরা মঙ্গল গ্রহে। অপশন এ রয়েছে মঙ্গল গ্রহে। সেখানে কবি বলেছেন, চলেছে চন্দ্রে মঙ্গল গ্রহে, স্বর্গে অসীম আকাশে। পরের প্রশ্ন, কাজী নজরুল ইসলামের জীবন বন্দনা কবিতা অনুসারে কবি কিসের জন্য গান রচে যাই বন্দনা করি তারে? এই যে বলেছেন গান রচে যাই বন্দনা করি তারে, কিসের জন্য? না, এখানে অপশনগুলো দেখলে আমরা বুঝতে পারি এর সঠিক উত্তর হবে কি, অপশন ডি কূপমণ্ডুক অসংযমের তরে। কবি সেখানে বলেছেন, তারি তরে ভাই গান রচে যাই বন্দনা করি তারে। এখানে আসলে হতো যে কূপমণ্ডুক লোকজন যাহাদিগকে অসংযমীর আখ্যা দিয়াছেন, তাহাদের লাগিয়া কবি তাহাদের লাগিয়া গান রচনা করেছেন, বন্দনা করেছেন তাহাদিগকে। কিন্তু যিনি কোশ্চেন সেটগুলি বানিয়েছেন তার অনুসারে তিনি এটিকেই সঠিক মানবেন, কিন্তু কূপমণ্ডুক অসংযমীর তরে। পরের প্রশ্নে আসা যাক। 22 নম্বর প্রশ্ন, কামিনী রায়ের এরা যদি জানে কবিতার সর্বশেষ চরণ, ব্রাহ্মণে চণ্ডালে রবে কত ব্যবধান, এর শেষে কি চিহ্ন রয়েছে? এর উত্তর হবে বন্ধুরা প্রশ্নবোধক। এখানে তিনি প্রশ্ন করেছেন ব্রাহ্মণে ও চণ্ডালের মধ্যে কত ব্যবধান থাকবে। ঠিক আছে, তাই উত্তর হবে প্রশ্নবোধক, অপশন ডি। 23 নম্বর প্রশ্ন, এরা যদি জানে কবিতায় কবি কামিনী রায় এরা বলতে কাদের বুঝিয়েছেন? এর উত্তর হবে বন্ধুরা অপশন ডি চণ্ডাল। নিম্ন শ্রেণীর জাতিদের কথা তিনি এখানে তুলে ধরেছেন। 24 নম্বর প্রশ্ন, কবি কালিদাস রায় সম্পাদিত কাব্যগ্রন্থে কবি কৃত্তিবাসের কোন কবিতা তুলে ধরেছেন? এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা মৃত্যুশয্যায় রাবণ, অপশন এ। কৃত্তিবাসের এই কবিতাটি কবি কালিদাস রায় তার মাধুকরী কাব্যগ্রন্থে তিনি তুলে ধরেছেন। 25 নম্বর প্রশ্ন, লোহার ব্যথা কবিতাটি কার লেখা? এর সঠিক উত্তর হবে বন্ধুরা যতীন্দ্রনাথ সেনগুপ্ত, অপশন এ রয়েছে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। 26 নম্বর প্রশ্ন, পতিত দুর্গত লাঞ্ছিত অনাদৃত মানুষের দরদি কবি কবি কালিদাস রায় কার সম্পর্কে কথা বলেছেন? এ কথাগুলি তিনি বলেছিলেন কাজী নজরুল ইসলামের উদ্দেশ্যে। মাধুকরীর সম্পাদনার অংশে তিনি যখন সব কবিদেরই বর্ণনা সম্পর্কে কিছু কিছু লিখেছেন, তখন কবি কাজী নজরুল ইসলামের বর্ণনা করতে গিয়ে তিনি এই শব্দগুলি ব্যবহার করেছেন তার সম্পর্কে। 27 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মুকুট নাটকটি প্রথম প্রকাশিত হয়। এর উত্তর হবে বন্ধুরা আমাদের অপশন এ 1908 সাল। 1908 সালে মুকুট নাটকটি প্রথম প্রকাশিত হয়। 28 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মুকুট নাটক অনুসারে মধ্যম রাজকুমার, এর উত্তর হবে ইন্দ্রকুমার। এর সঠিক উত্তর হবে ইন্দ্রকুমার। পরের প্রশ্ন, মুকুট নাটকে মুকুট শেষ পর্যন্ত কে লাভ করেছেন? এটিও কিন্তু একটি বিবাদিত প্রশ্ন। মুকুট নাটকটি পড়ে আমরা দেখতে পাই যে রাজধর তো বলছিল যে তাহলে আমি দাদার আদেশ মাথায় করে নিলাম, এই মুকুটটি তুমিই নাও দাদা, ইন্দ্রকুমারকে বলছে রাজধর। কিন্তু ইন্দ্রকুমার আবার তাকে বলছে যে আমি পরাজিত, এ মুকুট তুমিই নাও দাদা। তাই এটিও কিন্তু একটি বিবাদিত প্রশ্ন। এখানে উত্তর চন্দ্রমাণিক্য হতে পারে, আবার
রাজধরও হতে পারে। ইন্দ্রকুমার হবে না এবং অমর মাণিক্য হবে না, এটা শিওর। অপশন বি কিংবা ডি। কোশ্চেনটি যিনি সেট করেছেন তার মনে কি রয়েছে, তিনি কি হিসেবে প্রশ্নটি দিয়েছেন তিনিই জানেন। চন্দ্রমাণিক্যকে তিনি এখানে উত্তর মানবেন না রাজধরকে মানবেন। যাই হোক, পরের প্রশ্নে আসা যাক। পরের প্রশ্নটি হচ্ছে এইরূপ: প্রাণ দিলেও মুকুটটি তো বাঁচাতে পারবেন না, মাঝের থেকে প্রাণটাই বৃথা যাবে। কার উক্তি? এই উক্তিটি হবে বন্ধুরা রাজধর। অপশন বি রয়েছে রাজধর। 31 নম্বর প্রশ্ন, মুকুট নাটকের তৃতীয় দৃশ্যে কোন নদীর কথা আছে? ধরতে গেলে এটিও একটি বিবাদিত প্রশ্ন হবে, কারণ এখানে অঙ্কের কথা উল্লেখ নেই। কিন্তু অঙ্কের কথা উল্লেখ না থাকলেও আমরা অপশনগুলি দেখে বুঝতে পারবো যে এর উত্তর হবে কর্ণফুলী। অপশন এ। তাই এর সঠিক উত্তর হবে অপশন এ। 32 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের মুকুট নাটকের তৃতীয় অঙ্কে কয়টি দৃশ্য রয়েছে? এর উত্তর হবে বন্ধুরা 3টি। মুকুট নাটকে অঙ্কগুলির মধ্যে দৃশ্যের বিভাজন এইরূপ ছিল 3, 6, 3। তাই তৃতীয় অঙ্কে হবে 3টি দৃশ্য। প্রথমে 3টি, দ্বিতীয়ই 6টি, তৃতীয়ই 3টি। পরের প্রশ্ন, প্রমিথিয়াস বাউন্ড ও অ্যাগামেমনন ট্র্যাজেডি নাটক দুটি কার লেখা? এর উত্তর হবে বন্ধুরা ইস্কাইলাস। অপশন বি রয়েছে ইস্কাইলাস। তাই সঠিক উত্তর হবে অপশন বি। 34 নম্বর প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। মিলনান্তক নাটককে কমেডি বলে, ঠিক, একদম ঠিক। বিয়োগান্তক নাটককে ট্র্যাজেডি বলে, ঠিক, এটিও ঠিক। ট্র্যাজেডি নাটকের ভাষা হবে অজস্রী গুণ সম্পন্ন, একদম ঠিক। ট্র্যাজেডির সঙ্গে ক্যাথারিসিসের সম্পর্ক রয়েছে, একদম ঠিক। ক্যাথারিসিস হওয়া মানে ভাবমোক্ষণ হওয়া। ওই যে ট্র্যাজেডি দেখে দর্শক মনে ভীতি এবং করুণার জন্ম হয়, তার ফলে তার ভাবমোক্ষণ হয়, অর্থাৎ ক্যাথারসিস হয়। তাই এগুলি সবই ঠিক রয়েছে। তাই উত্তর হবে আমাদের অপশন ডি, উপরের সবকটি শুদ্ধ। পরের প্রশ্ন, স্যাটায়ারিক কমেডির উদ্ভাবক কে? বন্ধুরা এই প্রশ্নটিতে একটু আমার ডাউট রয়েছে, হয় এ বেন জনসন হবে, নয় শেক্সপিয়ার হবে। কিন্তু আমরা সাহিত্যের রূপ ও রীতি পড়ে সেখানে দেখতে পেয়েছি যে কমেডির যখন বর্ণনা রয়েছে, স্যাটায়ারিক কমেডির ক্ষেত্রে শেক্সপিয়ারের কোনো সেখানে আমরা উদাহরণ দেখতে পাই না। কিন্তু বেন জনসনের একটি উদাহরণ দেওয়া রয়েছে, ভোলপন। ভোলপনটি হচ্ছে স্যাটায়ারিক কমেডি। তাই এটির উত্তর আমার অনুযায়ী বেন জনসন হওয়া উচিত। হলে এই দুটির মধ্যেই হবে, বেন জনসন নয় শেক্সপিয়ার। আমি কিন্তু বেন জনসনের সাথে যাচ্ছি। 36 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটকের রচনাকাল কত? এর উত্তর হবে 1859। অপশন বি এ রয়েছে 1859। রাজমোহনস ওয়াইফস প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? এর উত্তর হবে বন্ধুরা ইন্ডিয়ান ফিল্ড। অপশন বি এ রয়েছে ইন্ডিয়ান ফিল্ড। 38 নম্বরে রয়েছে, বঙ্কিমচন্দ্র তার কোন উপন্যাসে উত্তরবঙ্গের সন্ন্যাসী বিদ্রোহকে উপস্থাপন করার চেষ্টা করেছেন? উত্তর হবে আনন্দমঠ। অপশন বি। অপশন বি রয়েছে আনন্দমঠ। 39 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের রজনী কোন পত্রিকায় প্রকাশিত হয়? এর উত্তর হবে বন্ধুরা বঙ্গদর্শন। রজনী উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। বঙ্কিমচন্দ্রের বাংলায় লেখা 14টি উপন্যাসের মধ্যে প্রথম 3টির পত্রিকায় প্রকাশন হয়নি এবং সীতারাম উপন্যাসটি প্রচার পত্রিকায় প্রকাশিত হয়েছে, কিন্তু বাকি সবগুলি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার মধ্যে আমাদের এই রজনী উপন্যাসটিও হবে কিন্তু। পরের প্রশ্ন 40 নম্বরে রয়েছে, রবীন্দ্রনাথ চৈত্র 1330 বঙ্গাব্দে কোন পত্রিকায় বৃহৎ রাজ সিংহের সমালোচনা করেন? এর উত্তর হবে বন্ধুরা সাধনা পত্রিকায়। তিনি সাধনা পত্রিকায় বৃহৎ রাজ সিংহের সমালোচনা করেছিলেন। 41 নম্বর প্রশ্ন, লোক সাহিত্য গ্রন্থটি কার লেখা? এর উত্তর হবে বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুর। 1907 সালে তিনি লিখেছিলেন। 42 নম্বর প্রশ্ন, নিচের কোনটি নৃত্যনাট্য? চণ্ডালিকা, মায়ার খেলা, তপতি না শোধবোধ? এর উত্তর হবে বন্ধুরা চণ্ডালিকা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চণ্ডালিকা একটি হচ্ছে নৃত্যনাট্য। পরের প্রশ্ন 43 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন নাটকের প্রকাশকাল কত? এর উত্তর হবে বন্ধুরা 1912। অপশন সি এ রয়েছে 1912। রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন নাটকের প্রকাশকাল 1912। 44 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কি? এটি একটি উপন্যাস ছিল। অপশন ডি এ দেখতে পাই আমরা উপন্যাস। 45 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের দামিনী ও শ্রীনিবাস চরিত্র দুটি কোন উপন্যাসের? এই দুটি চরিত্র দামিনী ও শ্রীনিবাস এই দুটি কোন উপন্যাসের চরিত্র? এর সঠিক উত্তর হবে বন্ধুরা চতুরঙ্গ। চতুরঙ্গ উপন্যাসের এই দুটি চরিত্র। 46 নম্বর প্রশ্ন, প্রান্তিক, সেঞ্জুতি ও সানাই
রবীন্দ্রনাথের কোন পর্বের রচনা? এর উত্তর হবে বন্ধুরা অপশন ডি, অন্তপর্ব। এই প্রান্তিক দেখেও কিন্তু বুঝতে পারবে অন্তপর্ব এগুলি তিনি জীবনের শেষ পর্যায়ে লিখেছিলেন। এই প্রান্তিক, সেঁজুতি ও সানাই এগুলি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষ পর্যায়ে লিখেছিলেন এবং সেই পর্বটিকে অন্তপর্ব নামে জানা যায়। পরের প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? করিও কোমল 1886 ঠিক, চিত্রা 1896 ঠিক, গীতিমালা 1914 এটিও ঠিক, বলাকা 1920 এটা ভুল। বলাকা হবে 1916, 1920 হবে না, তাই এর সঠিক উত্তর হলো আমাদের অপশন ডি। পরের প্রশ্ন, জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? এর উত্তর হবে 1942। কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থ বনলতা সেনের প্রকাশকাল 1942। 49 নম্বর প্রশ্ন, বোধ কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এর উত্তর হবে বন্ধুরা ধূসর পাণ্ডুলিপি। অপশন এ দেওয়া রয়েছে ধূসর পাণ্ডুলিপি, এটিই সঠিক উত্তর হবে। 50 নম্বর প্রশ্ন, ফরিয়াদ, ছাত্রদলের গান ও কান্ডারি হুঁশিয়ার কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এর উত্তর হবে বন্ধুরা অপশন ডি, সর্বহারা। সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত এই সকল কবিতাগুলি। 51 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের কোন রচনা ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে? অপশনে রয়েছে বিষের বাঁশি, প্রলয় শিখা, যুগবাণী না উপরের সবকটি? এর উত্তর হবে বন্ধুরা উপরের সবকটি। এই সবগুলিকেই ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল। 52 নম্বর প্রশ্ন, হীরা পান্না, গন্না বেগম, মঞ্জুরি অপেরা কার লেখা? এর উত্তর হবে বন্ধুরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অপশন সি এ রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এগুলি সব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। 53 নম্বর প্রশ্ন, শিবনাথ ও গৌরী তারাশঙ্করের কোন উপন্যাসের চরিত্র? এটা হবে ধাত্রী দেবতা। অপশন এ রয়েছে ধাত্রী দেবতা। 54 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? সঠিক নয় কোনটি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপরাজিতা উপন্যাস ঠিক, এটি তো ঠিক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেজদিদি উপন্যাস, এটিও ঠিক। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উল্টা রথ উপন্যাস, এটা ভুল কিন্তু। আবার অপশন ডি এ বলছিল আমাদের উপরের কোনোটি সঠিক নয়, কিন্তু এই মিলনটি আমরা দেখতে পাই এখানে ভুল দেওয়া রয়েছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উল্টো রথ উপন্যাসটি নয়। 55 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম গল্প কোনটি? এর উত্তর হবে বন্ধুরা মন্দির। অপশন এ রয়েছে মন্দির। 56 নম্বর প্রশ্ন, দিবাকর, কিরণময়ী, সতীশের আত্মবিশ্লেষণ ও মনোবিশ্লেষণের মধ্য দিয়ে উপন্যাসের কাহিনী গতিপ্রাপ্ত হয়েছে। এখানে শরৎচন্দ্রের কোন উপন্যাসের কথা বলা হয়েছে? উপন্যাসটির নাম হবে বন্ধুরা চরিত্রহীন। অপশন ডি এ দেওয়া রয়েছে চরিত্রহীন। 57 নম্বর প্রশ্নটি এইরূপ, দেনা পাওনা 1923 সালে প্রকাশিত এই উপন্যাসটি কার লেখা? বন্ধুরা এই উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। অপশন এ হবে আমাদের। 58 নম্বর প্রশ্ন, কোন উপন্যাসের জন্য বিভূতিভূষণ রবীন্দ্র পুরস্কার লাভ করেন? এর উত্তর হবে ইচ্ছামতি। ইচ্ছামতি উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। 59 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ রচিত হে অরণ্য কথা কও কোন শ্রেণীর রচনা? এটি হবে আমাদের ভ্রমণ কাহিনী। অপশন সি। 60 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? সুখে দুঃখে হাসে কাঁদে স্নেহে প্রেমে গৃহ বাঁধে কামিনী রায় সম্পর্কে বলা হয়েছে, একদম ঠিক। এরা যদি জানে কবিতায় এই কথাগুলি বলেছেন। আদর যাহার ফুরালো তাহাদের শের দরে বেচো ভাই প্রেমেন্দ্র মিত্র, এটিও ঠিক। তিনি পুরনো কাগজের ফেরিওয়ালা কবিতায় এই কথাগুলি বলেছেন। তবু যে জাগিছে আজি সঙ্গীত তরঙ্গ ভঙ্গ হৃদয়ের হিম সরোবরে, এখানে কাজী নজরুল ইসলাম দেওয়া রয়েছে, কিন্তু এটি কাজী নজরুল ইসলাম হবে না, এখানে বুদ্ধদেব বসু হওয়া উচিত ছিল। এটি তার আর কিছু নাহি সাধ কবিতার অংশ। 61 নম্বর প্রশ্ন, কোন সে বধূর বুকের আগুন ভিতর করিয়া খাক অবশেষে লাগে বসনে তাহার পুড়ে গেল 7 পাক কোন কবির লেখা? এই অংশগুলি কবি প্রেমেন্দ্র মিত্রের পুরনো কাগজের ফেরিওয়ালা কবিতা থেকে দেওয়া রয়েছে, তাই এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন সি। 62 নম্বর প্রশ্ন, বিশ্বের কবিরা যত জ্বলিছে নক্ষত্র হয়ে রজনীর শ্যামল অঞ্চলে সেথা মোর নাহি স্থান আমার বন্দনা গান জাগিবে না নীল নভস্থলে, এটি আমরা দেখতে পাই আর কিছু নাহি সাধ কবিতার অংশ, তাই এর উত্তর হবে আমাদের অপশন বি আর কিছু নাহি সাধ, কবি বুদ্ধদেব বসুর লেখা। পরের প্রশ্নে আসা যাক। 63 নম্বর প্রশ্ন, পরশ পাথর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এর উত্তর হবে বন্ধুরা সোনার তরী। অপশন সি, সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্গত আমাদের এই পরশ পাথর কবিতাটি। 64 নম্বরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পরশ পাথর কবিতাটিতে কয়টি স্তবক রয়েছে? এর উত্তর হবে 6টি স্তবক রয়েছে পরশ পাথর কবিতায়। 65 নম্বর প্রশ্ন,
এবার ফিরাও মোরে কবিতাটির রচনাকাল কত? এর উত্তর হবে 23 ফাল্গুন 1300। 66 নম্বর প্রশ্ন, অন্তর মিশালে তবে তার অন্তরের পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অন্তর্গত? এটি হবে বন্ধুরা ঐক্যতান কবিতার, তাই অপশন বি এ দেওয়া রয়েছে ঐক্যতান, এটিই হবে আমাদের উত্তর। 67 নম্বর প্রশ্ন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর বোলাকা কবিতাটি কোথায় বসে রচনা করেন? এটি তিনি শ্রীনগরে বসে রচনা করেছিলেন, অপশন সি। 68 নম্বর প্রশ্ন, পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ, এটি কোন কবিতার অন্তর্গত? এটি বোলাকা কবিতার অন্তর্গত, অপশন বি। পরের প্রশ্ন 69 নম্বর, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে এখানে দেওয়া রয়েছে, এটি একটি খুব ভালো কোশ্চেন। প্রথমে দেওয়া রয়েছে বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, ঐক্যতান, একদম ঠিক, ঐক্যতান কবিতারই অংশ এটি কিন্তু। এ সন্ধ্যার স্বপ্ন টুটে বেদনার ঢেউ উঠে জাগি, বোলাকা, একদম ঠিক, বোলাকা কবিতার অংশ এটি। অন্ন চাই প্রাণ চাই আলো চাই চাই মুক্ত বায়ু, পরশ পাথর, না এটা ভুল, কিন্তু এটা হবে আমাদের এবার ফিরাও মোরে, তাই 3 নম্বরটা ভুল। আমরা দেখতে পেলাম এটা শুদ্ধ, এটা শুদ্ধ আর এটা অশুদ্ধ, তাই বলবো কি 1 2 শুদ্ধ আর 3 অশুদ্ধ, তাই আমাদের উত্তর হবে অপশন এ 1 2 শুদ্ধ আর 3 অশুদ্ধ। 70 নম্বর প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন এটিও কিন্তু একটা। প্রশ্নটা এইরূপ ছিল, দুটি বিভাগ দেওয়া রয়েছে, বিভাগ ক বিভাগ খ। এদিকে অপশন এ রয়েছে ঝঞ্ঝা মদরসে মত্ত, বি এ রয়েছে সৃষ্টি ছাড়া পাগলের, সি এ রয়েছে দুর্বন গন্ধবহ মন্দগতি, আর ডি এ রয়েছে অঙ্কুরের পাখা। এবং এদিকে 1 2 3 4 রয়েছে ক্রমশ কবিতাগুলির নাম, পরশ পাথর, এবার ফিরাও মোরে, বোলাকা আর বোলাকা। এবং এখানে অপশন এ রয়েছে যে এ3 আমাদের ঠিক কি দেখে নাও, এ রয়েছে ঝঞ্ঝা মদরসে মত্ত, আবার তাকে 3 নম্বরের সাথে মিলানো হচ্ছে, 3 নম্বরে বোলাকা, এটি একদম ঠিক, 1 নম্বর তাহলে আমাদের ঠিক হলো। 2 নম্বরে বলছে বি4 বি কে 4-এর সাথে মিলিয়ে দেখা যাক, বি হচ্ছে সৃষ্টি ছাড়া পাগলের, এখানে বলছে বোলাকা, না এটি তো হবে না, তাই 2 আমাদের ভুল হবে, কারণ সৃষ্টি ছাড়া পাগলের এটি কোন কবিতার অংশ? পরশ পাথর কবিতার অংশ, এটি বোলাকা হবে না, তাহলে আমরা দেখতে পেলাম যে 2 হলো আমাদের ভুল। 3 নম্বরে রয়েছে দুর্বন গন্ধবহ মন্দগতি, এটিকে বলছেন কবি 2-এর সাথে মিশাতে। 2 নম্বরে রয়েছে এবার ফিরাও মোরে, এটা ঠিক, কিন্তু এবার ফিরাও মোরে কবিতারই অংশ এটা, দুর্বন গন্ধবহ মন্দগতি ক্লান্ত তপ্ত বায়ু, এটা তাহলে ঠিক হলো। 4 নম্বরে বলছে ডি হচ্ছে অঙ্কুরের পাখা, তার সাথে আমরা পরশ পাথরকে মিলিয়ে দেখলাম, এটিও আমাদের ভুল হলো, এটি আসলে বোলাকা কবিতার অংশ, এটি হবে আমাদের বোলাকা কবিতার অংশ, পরশ পাথরের হবে না, তাই আমাদের 4 নম্বরটিও ভুল হয়ে গেল। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের 1 ঠিক 3 ঠিক, কিন্তু 2 ও 4 ভুল। অপশনগুলি আমরা বিবেচনা করলে দেখতে পাই অপশন সি এ রয়েছে আমাদের 1 ঠিক 3 ঠিক, কিন্তু 2 ও 4 সঠিক নয়, তাই উত্তর হবে অপশন সি। 71 নম্বর প্রশ্ন, এতদিনে বুঝি তার ঘুচে গেছে আশ, খুঁজে খুঁজে ফিরে তবু বিশ্রাম না জানে কবু, আশা গেছে যাই নাই খোঁজার অভ্যাস, এখানে কি খোঁজার কথা বলা হয়েছে? এই লাইনগুলি দেখে আমরা বুঝতে পারি যে এই লাইনগুলি পরশ পাথর কবিতা থেকে নেওয়া, এবং এখানে পরশ পাথর খোঁজারই কথা বলা হয়েছে, তাই অপশন ডি এ রয়েছে আমাদের পরশ পাথর, এটিই হবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নে আসা যাক। 72 নম্বর প্রশ্ন, ঐক্যতান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটি হবে বন্ধুরা জন্মদিনে কাব্যগ্রন্থ থেকে ঐক্যতান কবিতাটি নেওয়া হয়েছে। এই কাব্যগ্রন্থটি কবির শেষ পর্যায়ের লেখা। বোলাকা কবিতাটিতে কয়টি পংক্তি আছে? এর উত্তর হবে বন্ধুরা 65টি পংক্তি। বোলাকা কবিতায় 65টি পংক্তি রয়েছে, 5টি স্তবক এবং 65টি পংক্তি। 74 নম্বর প্রশ্ন, সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে, এখানে সংকীর্ণ বাতায়ন বলতে কি বোঝানো হয়েছে? এই পংক্তিটির মাধ্যমে কবি বলতে চেয়েছেন যে জনবিচ্ছিন্নতার মধ্যে তিনি রয়েছিলেন, জনতার মাঝখানে তিনি যেতে পেরেছিলেন না, তিনি সমাজের উচ্চ মঞ্চে তো বসেছিলেন কিন্তু সংকীর্ণ বাতায়নে বসেছিলেন, তাই এখানে সঠিক উত্তর হবে জনবিচ্ছিন্নতা, ছোট জানালা হবে না কিন্তু। 75 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ এবার ফিরাও মোরে কবিতাটি রচনা করেন কোন বন্ধুর বাড়িতে? বন্ধুরা এর উত্তর হবে লোকেন পালিত, তিনি বন্ধু লোকেন পালিতের বাড়িতে বসে এই কবিতাটি রচনা করেছিলেন, অপশন সি এ দেওয়া রয়েছে। 76 নম্বর প্রশ্ন, সাজানো বাগান নাটকটি মনোজ মিত্র কাকে উৎসর্গ করেন? এর উত্তর হবে বন্ধুরা অরণ্য ঘোষাল, অপশন বি এ রয়েছে অরণ্য ঘোষাল। 77 নম্বর প্রশ্ন, সাজানো বাগান সম্পর্কে কোন পত্রিকায় লেখা হয়েছিল?
এই মন্তব্যটি সাজানো বাগান সম্পর্কে কোন পত্রিকায় করেছিল? অপশন এ দেওয়া রয়েছে দ্য হিন্দুস্তান স্ট্যান্ডার্ড, এটিই হবে এর উত্তর। দ্য হিন্দুস্তান স্ট্যান্ডার্ডে সাজানো বাগান সম্পর্কে বলা হয়েছিল যে সাজানো বাগান ড্রজ লাফটার অল অ্যালং উইথ দ্য উইট অফ দ্য আইডম অ্যান্ড দ্য ইন্টেলিজেন্স দ্যাট গোজ ইনটু দ্য মেকিং অফ দ্য প্লট। ৭৮ নম্বর প্রশ্ন, মনোজ মিত্রের সাজানো বাগান প্রথম অভিনীত হয় ১৯৭৭ সালের কোন তারিখে? ৭ই জুন, না ৭ই আগস্ট, না ৭ই নভেম্বর, না ৭ই ডিসেম্বর? বন্ধুরা এর উত্তর হবে ৭ই নভেম্বর। ৭ই নভেম্বর প্রথম অভিনয় হয়েছিল সাজানো বাগান নাটকটির। ৭৯ নম্বরে রয়েছে সাজানো বাগান নাটকের প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্য অনুসারে মুক্তার নকড়ি দত্তের অজান্তে মোট কত টাকা পকেটে ঢোকায়? তো মুক্তার মোট ২০ টাকা লুকিয়েছিল, কিন্তু ধরা পড়ে আবার ১০ টাকা সে বের করে দেয়। তাহলে আমরা যদি বিবেচনা করি তাহলে এর উত্তর অপশন এ হওয়া উচিত, ১০ টাকা। পরের প্রশ্নে আসা যাক। ৮০ নম্বর প্রশ্ন, চপ বাজে বুড়ো কী রকম লুজ ক্যারেক্টারের মতো কথা বলছে দেখো। এখানে কার কথা বলা হয়েছে? এখানে বাঞ্ছারামের কথা বলা হয়েছে। এই উক্তিটি হচ্ছে নকড়ি দত্তের। নকড়ি দত্ত বাঞ্ছারাম সম্পর্কে এই উক্তিটি করেছিল। ৮১ নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? সাজানো বাগান গোবিন্দ ডাক্তার ঠিক। সাজানো বাগান নাটকে আমরা গোবিন্দ ডাক্তারের চরিত্র দেখতে পাই। মুকুট চন্দ্রমাণিক্য, এটিও ঠিক। সাজানো বাগান হুকড়িরাম, না হুকড়িরাম বলে সেখানে কোনো চরিত্র ছিল না, সেখানে ছকড়ি দত্ত আর নকড়ি দত্ত ছিল। হুকড়িরাম বলে কোনো চরিত্র নেই সেখানে, তাই আমাদের উত্তর হবে অপশন সি, এটিই সঠিক নয়। ৮২ নম্বর প্রশ্ন, মনোজ মিত্রের সাজানো বাগান নাটকে সবচেয়ে ছোট দৃশ্য কোনটি? এর উত্তর হবে বন্ধুরা প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য। সেখানে প্রেতাত্মার পরিচয় পাওয়া যায় নকড়ির বাড়িতে, সেখানে সে বিকটভাবে হাসে, সেটিই সবচেয়ে ছোট দৃশ্য, তাই এর উত্তর হবে আমাদের অপশন এ, প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য। ৮৩ নম্বর প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে বলা হয়েছে। ১ নম্বরে রয়েছে প্রেমমূলক গীতি কবিতা জীবনানন্দ দাশের বনলতা সেন, ঠিক, এটি ঠিক। প্রকৃতি প্রেমমূলক গীতি কবিতা জীবনানন্দ দাশের রূপসী বাংলা, এটিও ঠিক হবে। আমরা জানি রূপসী বাংলা একটি প্রকৃতি প্রেমমূলক গীতি কবিতা। ৩ নম্বরে বলছেন যে বিষাদ ভাবা মিশ্রিত গীতি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশি, একদম সঠিক। ৪ নম্বরে রয়েছে দেশপ্রেমমূলক গীতি কবিতা বিষ্ণুদের ঘোড়সওয়ার, এটিও ঠিক। তাই আমরা দেখতে পেলাম যে এগুলি সবই ঠিক, তাই উত্তর হবে এর অপশন সি, উপরের সবকটি শুদ্ধ। উপরের সবকটিই শুদ্ধ কিন্তু এগুলি। ৮৪ নম্বর প্রশ্ন, আবার এখানে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে বলা হয়েছে। প্রথমেই বলছে মহাকাব্যের ভাষা হবে ওজস্বী ও গাম্ভীর্যতাপূর্ণ, একদম ঠিক। ২ নম্বরে রয়েছে গুরু গম্ভীর ঐতিহাসিক কিংবা পৌরাণিক ঘটনা মহাকাব্যের বিষয়, এটিও ঠিক। ৩ নম্বরে বলছেন যে মহাকাব্যের নায়ক হবেন বীর, কিন্তু তিনি যে কোনো বংশজাত হতে পারেন না, এটা ভুল হবে, যে কোনো বংশজাত হবে না, সৎ বংশজাত হওয়া চাই, ঠিক আছে। ৪ নম্বরে বলছিল যে মহাকাব্যকে দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়, এটিও ঠিক, একটি জাত মহাকাব্য ও একটি সাহিত্যিক মহাকাব্য, তাই আমাদের ৪ নম্বরটিও ঠিক হলো। তাহলে আমরা দেখলাম যে ১ নম্বর ঠিক, ২ ঠিক, ৩ ভুল আর ৪ ঠিক। অপশনগুলি বিবেচনা করলে আমরা দেখতে পাই যে অপশন সি এ দেওয়া রয়েছে ১, ২, ৪ শুদ্ধ এবং ৩ অশুদ্ধ, এটিই হবে আমাদের উত্তর। ৮৫ নম্বর প্রশ্ন, নিচের কোনটি সাহিত্যিক মহাকাব্য নয়? সাহিত্যিক মহাকাব্য নয় বলছেন এখানে কুমার সম্ভবম, এটি তো সাহিত্যিক মহাকাব্য। মেঘনাদ বধ কাব্য, এটিও সাহিত্যিক মহাকাব্য। বৃত্র সংহার, এটিও সাহিত্যিক মহাকাব্য। মহাভারত, না এটা সাহিত্যিক মহাকাব্য নয়, এটি হচ্ছে আমাদের জাত মহাকাব্য, তাই উত্তর হবে আমাদের এখানে অপশন ডি। ৮৬ নম্বর প্রশ্ন, নিচের কোনটি অধিকরণ কারক? স্থানাধিকরণ, কালাধিকরণ, বিষয়াধিকরণ। এখানে সবই অধিকরণ কারকের ভাগগুলি দেওয়া রয়েছে। আবার জিজ্ঞাসা করছেন কোনটি অধিকরণ কারক, তাই কি হবে? এগুলি সবই হবে, উত্তর হবে অপশন ডি, উপরের সবকটি অধিকরণ কারকেরই এগুলি সব ভাগ। পরের প্রশ্ন, যে বিভক্তি চিহ্ন একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে বলে তির্যক বিভক্তি। এর উত্তর হবে বন্ধুরা তির্যক বিভক্তি। এটি একটি রিপিটেড কোশ্চেন, মিউনিসিপ্যালিটিতেও এই কোশ্চেনটি এসেছিল। ৮৮ নম্বর প্রশ্ন, তোমায় কেন দিনি আমার সকল শূন্য করে, তোমায় কোন কারক? বন্ধুরা এর উত্তর হবে আমাদের সম্প্রদান কারক, অপশন সি। এখানে সকল শূন্য করে দেওয়ার কথা বলা রয়েছে, আর সত্য ত্যাগ করে দেওয়াই হচ্ছে সম্প্রদান কারক, তাই এর উত্তর হবে আমাদের অপশন সি। ৮৯ নম্বর প্রশ্ন, অনুরোধ তার এড়ানো বড় কঠিন, অনুরোধ কি কারক? অপশন এ দেওয়া রয়েছে কর্মকারক, এটিই হবে আমাদের উত্তর।
এখানে কর্মে শূন্য বিভক্তির প্রয়োগ হয়েছে। পরের প্রশ্ন, বাপ বেটাতে হাতাহাতি করছে দেখছে নাতিপুতি। বাপ বেটাতে কোন শ্রেণীর কর্তা? এখানে হাতাহাতির কথা বলা হয়েছে, অর্থাৎ বিরোধাভাস। আর বিরোধাভাসে আমরা জানি যে ব্যতিহার হয়, তাই উত্তর হবে ব্যতিহার কর্তা, অপশন এ। পরের প্রশ্ন, তিনি রাত 9টা থেকে গান গেয়ে চলেছেন। 9টা থেকে, এটি কোন শ্রেণীর উপাদান কারক? এটি হবে আমাদের কালবাচক উপাদান কারক। 9টা থেকে একটি কালের উল্লেখ রয়েছে, তাই কালবাচক উপাদান কারক হবে। 92 নম্বর প্রশ্ন, অধিকরণ কারকের প্রকার কোনটি? স্থানাধিকরণ, বিষয়াধিকরণ, কালাধিকরণ না উপরের সবকটি? এর উত্তর হবে কি? আমাদের উপরের সবকটি। একটি ধরতে গেলে এটি রিপিটেড কোশ্চেন, কারণ এর আগেই তো জিজ্ঞাসা করেছিল এই কারকগুলি দিয়ে। পরের প্রশ্ন, নিচের কোনটি অধিকরণ কারকের শূন্য বিভক্তির উদাহরণ? অপশনগুলি বিবেচনা করলে আমরা দেখতে পাই যে উপরের সবকটি হবে, অপশন ডি, উপরের সবকটি। এই যে প্রথমে রয়েছে মহাশয়ের নিবাস কি বালিচক, একদম ঠিক, অধিকরণ কারক হবে। অপশন সি এ রয়েছে এ শনিবার দেশে যাচ্ছ নাকি, এটিও অধিকরণ কারক হবে। কালাধিকরণ, এটি হচ্ছে স্থানাধিকরণ। এবার দেখো অপশন বি এ রয়েছে এ বছর ফসল কেমন ফলল। এখানে ভুলবশত ফসলের নিচে আন্ডারলাইনটি দেওয়া রয়েছে, আসলে এটিও একটি অধিকরণ কারকের উদাহরণ, এ বছর ফসল কেমন ফলল। তাই এর উত্তর হবে আমাদের অপশন ডি, উপরের সবকটি। 94 নম্বর প্রশ্ন, টলমল সারা বাড়ি প্রেমের তরঙ্গে, এটি কোন শ্রেণীর সম্বন্ধ পদ? বন্ধুরা এটি হবে অভেদ সম্বন্ধ, অভেদ সম্বন্ধ, অপশন এ। এই টলমল সারা বাড়ি প্রেমের তরঙ্গে এই উদাহরণটি অভেদ সম্বন্ধ রূপে আমরা ব্যবহার করে থাকি। 95 নম্বর প্রশ্ন, ঘোড়ায় গাড়ি টানে, এখানে ঘোড়ায় কোন কারক? বন্ধুরা এর উত্তর হবে আমাদের অপশন এ, কর্তৃকারক। 95 নম্বরের উত্তর হবে আমাদের অপশন এ, কর্তৃকারক। ঘোড়ায় গাড়ি টানে, কর্তৃকারক। পরের প্রশ্ন, বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক তাকে কি বলে? এটি কারকের পরিভাষাটি তুলে দেওয়া রয়েছে, তাই এর উত্তর হবে অপশন ডি, কারক। কারকের পরিভাষাই এখানে দেওয়া রয়েছে। 97 নম্বর, নিচের কোনটি কর্মকারকে শূন্য বিভক্তির উদাহরণ? নহিলে বিষাদময় এ জীবন কেবা ধরে, ঠিক, এটি কর্মকারকে শূন্য বিভক্তি হয়ে গেল। গাধাকে হাজার চাবুক মারো সে গাধাই থাকবে, এটা হবে না, এটা তো হচ্ছে আমাদের করণ কারক। রাত্রি 12টায় ট্রেন বর্ধমান ছাড়লো, এটি হচ্ছে আমাদের উপাদান কারক। আবার ডি রয়েছে উপরের সবকটি, এটি তো হবেই না, তাহলে উত্তর হলো আমাদের অপশন এ, এই নহিলে বিষাদময় এ জীবন কেবা ধরে, এটি হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। 98 নম্বর প্রশ্ন, ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষা কোন কারক? এটি হবে বন্ধুরা সম্প্রদান কারক, অপশন এ। 98 এর অপশন এ। 99, এক কথায় প্রকাশ করো, মনে জন্মে যা, মনে জন্মে যা মনোজ, অপশন এ। অন্তিম প্রশ্ন, এটিও এক কথায় প্রকাশ দেওয়া রয়েছে, রং পরিহাসে নিপুণা নারী, এটি হবে বন্ধুরা রঙ্গিলা। রং পরিহাসে নিপুণা নারীকে রঙ্গিলা বলা হয়, তাই এর উত্তর হবে অপশন এ। তো বন্ধুরা ব্যাস এখানে আমাদের ভিডিও শেষ। আশা করি তোমাকে ভিডিওটি ভালো লেগেছে। তোমাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে কিংবা কোনো ডাউট থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আমি যথাসাধ্য তার উত্তর দেওয়ার চেষ্টা করব।